Okay, let's start the class today. In the introductory class, what I have said, I'll just quickly recap that part and continue with today's class. Yesterday, গতকালকে আমরা কি আলোচনা করেছিলাম যে মডার্ন আধুনিক যে রাষ্ট্রের যে কিভাবে তৈরি করা হলো এবং সেটা কোথা থেকে আসলো বা কেন তৈরি করা হলো এবং সেটার যে বেসিক ইনগ্রিডিয়েন্টস আছে সেই ইনগ্রিডিয়েন্টস গুলো কি কি, যেরকম ইফ ইউ রিমেম্বার that what are the main elements to make the state, right? There were 4 elements. একটা রাষ্ট্রকে তৈরি করার জন্য 4টে আলাদা আলাদা উপাদান লাগে। সেই উপাদানগুলো কি কি, সেই উপাদান কোথা থেকে আসছে এবং সেটা কি কি ছিল, what were the 4 elements? কি ছিল? জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব আর নির্দিষ্ট ভূখণ্ড। ভেরি গুড। তাহলে এই যে 4টে জিনিস ছিল, এই 4টে জিনিস থেকে তো আমরা একটা রাষ্ট্র তৈরি করছি। এবং সেখানে আমি কি বলেছিলাম কালকে, যে 1648 এ যে ট্রিটি অফ ওয়েস্টফালিয়া সিগনেচার করা হয়েছিল, সেই ট্রিটি অফ ওয়েস্টফালিয়ার মধ্যে দিয়ে 3টে জিনিস আমাদের কাছে এসছিল। সেই 3টে জিনিস কি ছিল? নির্দিষ্ট ভূখণ্ড, এবং সেখানে একটা রাজার কথা ছিল, কারণ সেই সময় গণতন্ত্রের কথা আসেনি, তখন রাজতন্ত্র ছিল। সেজন্য রাজা সেখানে কি রিলিজিয়ন হবে সেই রিলিজিয়নটা ঠিক করে দেবে, সেই জায়গাটা ছিল। এবং থার্ড যে পার্টটা ছিল, দ্যাট ওয়াজ দ্য কনসেপ্ট অফ সভরেনিটি, দ্যাট ইজ সার্বভৌমত্বের কথা ছিল। ওকে, সেখান থেকে আমরা দেখছি যে এই যে ট্রিটি অফ ওয়েস্টফালিয়া সিগনেচার করা হলো, ট্রিটি অফ ওয়েস্টফালিয়া থেকে আমরা দুটো দেশের এক্সাম্পল পড়ছি যে কেন কিভাবে আসলো জিনিসটা। এবং সেটা হচ্ছে যে বস্টন টি পার্টি যখন হলো, আমেরিকান নেশন স্টেট কেম টু এক্সিস্টেন্স। এবং এই আমেরিকান যে স্টেটটা আছে, দ্যাট তাদের যে সম্পর্কটা ছিল ব্রিটিশ রয়্যালটির সাথে, সেই জায়গাটার থেকে বেরিয়ে আসলো তারা। এবং বেরিয়ে এসে তারা বললো আমরা ইন্ডিপেন্ডেন্ট নেশন হিসেবে নিজেদেরকে ক্রিয়েট করছে। অ্যান্ড দেয়ার ওয়ার নো কনসেপ্ট অফ মনার্কি, সেখানে কোনো রাজতন্ত্রের কোনো জায়গা ছিল না, সেটা কিন্তু একটা ফেডারেটেড স্টেটস হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করলো। 50টা আলাদা আলাদা ফেডারেটেড স্টেটস সেখানে এক্সিস্ট করতে শুরু করলো, ঠিক আছে। এবং আর একটা যেটা এক্সাম্পল দিয়েছিলাম সেটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশনের এক্সাম্পলটাতে কি ছিল, যে মারি অ্যান্টোনিয়েট বলে যে কুইন ছিল, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবং সেখানে সরিয়ে দেওয়ার পর বেসিক্যালি নেপোলিয়ন বোনাপার্টে কেম ইনটু পাওয়ার। এবং সেটার মধ্যে দিয়ে কি হয়েছিল, 3টে জিনিসের কনসেপ্ট ভীষণ ভাবে পপুলারাইজড করা হয়েছিল: লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। লিবার্টি মানে কি? লিবার্টি কি? লিবার্টি, রাইট। আর ইকুয়ালিটি মানে কি? সমতা। সমতা। গুড। আচ্ছা, ইকুয়ালিটি লিবার্টির বিষয়ে আমরা সবাই পড়েছি যে ইকুয়ালিটি কি এবং লিবার্টি কি, কিন্তু আমরা যে জিনিসটার ব্যাপারে পড়িনি সেটা হচ্ছে ফ্র্যাটার্নিটি। নাও হোয়াট ইজ ফ্র্যাটার্নিটি? গতকালের ক্লাসে আমরা সেই জায়গাটা কিন্তু এক্সপ্লেন করেছিলাম। Okay. So in the year 1790 ফ্রেঞ্চ রেভলিউশনের পরবর্তী সময় থেকে 1795 and to 1815 particularly নেপোলিয়ন ওয়াজ ইন পাওয়ার। এবং তখন এই কনসেপ্ট গুলো, হোয়াট ইজ ফ্র্যাটার্নিটি, সেই কনসেপ্টটা আসলো। ভ্রাতৃত্ববোধ মানে কি? অ্যাকচুয়ালি ইন ফ্রান্স বিভিন্ন রকমের ক্লাস ডিস্টিংশন ছিল, বিভিন্ন রকমের সমাজকে শ্রেণী বিভাজন করা হতো। আমরা মার্কসের থিওরি পড়েছি। মার্কসের থিওরিতে আমরা দেখেছি যে মার্কস কিভাবে শ্রেণী বিভাজন করেছে, ক্লাস ডিস্টিংশন মার্কসের আমরা পড়েছি, তাই না? সেখানে আমরা দেখেছি কি কি আছে ক্লাস, বুর্জুয়াসি একটা ক্লাস আছে, প্রলেতারিয়েট একটা ক্লাস আছে, তাই তো? হ্যাঁ কি না? ওকে, মার্কস কিন্তু সেই এনশিয়েন্ট এজ থেকে বলছে দাস প্রথা, তারপর বলছে ফিউডাল লর্ডস এর কথা, সেখানে ফিউডাল লর্ডস আর সার্ভস আছে। যেখানে স্লেভ সোসাইটির কথা বলছে, সেখানে বলছে স্লেভস আছে আর স্লেভ ওনার্স আছে। তারপরে আসছে হচ্ছে
মডার্ন ক্যাপিটালিস্ট স্টেট, যেখানে বলছে যে বুর্জুয়াসি আছে এবং প্রোলেটারিয়েটস আছে, এবং পরবর্তীকালে একটা রেভলিউশন বা বিপ্লবের মাধ্যমে সেটাকে উল্টে দিয়ে একটা এমন সমাজ ব্যবস্থা হবে যেখানে শ্রেণী বিভাজন নেই। এই ফ্র্যাটার্নিটি কথাটা বা ভ্রাতৃত্ববোধ এই কথাটাও কিন্তু পার্টিকুলারলি সেটাকেই বলছে যে শ্রেণী বিভাজন নেই। ফ্রান্সে যখন ছিল তখন কিন্তু এই ক্লাস ডিস্টিংশন ওয়াজ দেয়ার ভেরি এভিডেন্টলি, এবং এই ক্লাস ডিস্টিংশনটা ওপরের যে শ্রেণীটা ছিল, যেটা বুর্জুয়াসি, যেটা মার্কস নাম দিচ্ছে, সেটাকেই কিন্তু বলা হতো এলিট সোসাইটি। এই এলিট সোসাইটি পার্টিকুলারলি সেই সোসাইটি যারা কিনা খুব কম সংখ্যক মানুষ প্রিভিলেজড ভাবে থাকতো, তারা ধনী ডেফিনেটলি, এবং বেশি সংখ্যক মানুষ যারা এই প্রিভিলেজের মধ্যে আসতো না। এই ক্লাস ডিস্টিংশনটাকে সরিয়ে দিল হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। এভরিবডি শুড হ্যাভ ওয়ান ভোট ফর ওয়ান পার্সন। আগে কিন্তু সেটা ছিল না। আগে কিন্তু যারা গরিব মানুষ ছিল, মানে ফ্রান্সের কথা বলছি, সেখানে কিন্তু তাদের একটা ভোট হতো, যারা ধনী হতো তাদের জন্য দুটো ভোট থাকতো। তো এই যে ডিস্টিংশনস গুলো, এই যে ক্লাসের যে বিভিন্ন সমাজ ব্যবস্থাকে আমরা বিভাজন করে দিচ্ছি, সেই জায়গাটা সরে গেল। সো দিস ইজ अगेन আ মাইলস্টোন ইন আ মডার্ন স্টেট স্ট্রাকচার। এখনকার দিনে কিন্তু কোনো স্টেটে এই এক্সিস্টেন্স নেই যে যারা মেয়েরা হবে তারা কম ভোট পাবে না। ফ্রান্সে আগে ওটাও ছিল যে ভোটাধিকার পাওয়ার জন্য পার্টিকুলারলি সমস্ত নেশন স্টেটে আগে শুধু ছেলেরা ভোট দিত, মেয়েদের কোনো ভোটাধিকার ছিল না। এখনকার দিনে কিন্তু সেটা কোনো, মানে সেটা আমাদের অকল্পনীয় মনে হয় যে মেয়েরা ভোট দেবে না, ছেলেরা ভোট দেবে, এটা ভাবাই যায় না। কিন্তু এই সমাজ ব্যবস্থা কিন্তু এস্টাবলিশ ছিল। তাহলে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি যে ট্রিটি অফ ওয়েস্টফালিয়া থেকে দুটো জিনিস আসছে। একটা হচ্ছে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির কথা, সেকেন্ড ইজ সভরেন্টির কথা, যে সভরেন্টি ইজ অনলি ফর ইন্টারনাল সভরেন্টি, দে আর নট টকিং অ্যাবাউট এক্সটার্নাল সভরেন্টি। দ্য থার্ড পয়েন্ট উইচ ইজ ফ্রেঞ্চ রেভলিউশন থেকে আমরা দ্য কনসেপ্ট অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটির কথা পাচ্ছি। এই তিনটে কনসেপ্ট আসার পর আরেকটা জিনিস আমরা গতকালকে আলোচনা করেছিলাম, দ্যাট ইজ জেরেমি বেন্থামের লেখার মধ্যে দিয়ে আমরা বলছিলাম যে কিছু কনসেপ্ট উনি বলেছেন, উনি কিছু কোড অফ কন্ডাক্ট বলেছেন, যে রাষ্ট্রকে থাকতে গেলে, যদি ধর আজকে আমি বলি আমি একটা রাষ্ট্র, আমার যে পাশের রাষ্ট্র সেটা যদি না মানে আমি রাষ্ট্র, তাহলে তো আমি রাষ্ট্র বলে কোনো এক্সিস্টেন্স থাকলো না। মানে ধর আমি বলছি আমি একটা রাজা, আর পাশের লোক বলছে না না তুই তো, তোর কোনো মাথাই নেই, রাজাই নেই, পাশের লোকটা কি পাশের একটা রাষ্ট্র। সো নট অনলি তুমি নিজেকে রাষ্ট্র বলে এস্টাবলিশ করছো, আদার্স আর কনসিডারিং ইউ অ্যাজ আ স্টেট। If only others are considering you as a state, you are getting the international recognition, then only you will be considered as state. In today's world সেটা কে করে? United Nation. If you are a member of United Nation, then only international recognition is there, right? এটা আমরা জেরেমি বেন্থামের লেখার মধ্যে দিয়ে পেয়েছিলাম 1780 তে, and he said যে there are certain code of conduct during the time of war and during the time of peace. আগের দিন আমি ওয়ার অ্যান্ড পিসের ব্যাপারটাও খুব কম ভাবে এক্সপ্লেন করেছিলাম, যে পাওয়ার কিভাবে আসছে, যাদের যত বেশি সৈন্য সামন্ত সেই তাদের বেশি পাওয়ার থাকছে। তো যখন যুদ্ধ হচ্ছে তখন আমরা আগে কৌটিল্য থিওরি পড়েছি, মনে করে দেখ, সেখানে কনসেপ্ট অফ ভিজিগিসু মন্ডালা থিওরি পড়েছিলাম, যে তোর পাশের যে রাষ্ট্র হবে সে তোর শত্রু হবে, ওরি হবে, তার পাশের যে রাষ্ট্র সে তোর মিত্র হবে, মানে যদি এনিমিজ এনিমি ইজ ইয়োর ফ্রেন্ড পার্টিকুলারলি। তো এই সমস্ত কনসেপ্ট গুলো, এই সমস্ত কোড অফ কন্ডাক্ট গুলো আমরা জেরেমি বেন্থামের লেখার মধ্যে দিয়ে পাচ্ছি, এবং পার্টিকুলারলি যে জিনিসটা পাচ্ছি দ্যাট ইজ কোড অফ কন্ডাক্ট। মানে ইন্টারন্যাশনাল সমাজে থাকতে গেলে হঠাৎ করে আজকে মনে করলাম ভারতবর্ষ আর পাকিস্তানের মধ্যে কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে? নেই। তো আজকে হঠাৎ করে যদি মনে করলাম আমরা গিয়ে গুলি চালিয়ে দিতে পারি না পাকিস্তানের ওপর, কারণ আমাদের কিছু কোড অফ কন্ডাক্ট ফলো করতে হবে। আনটিল এন্ড আনলেস দের ইজ এ রিজন টু স্টার্ট দ্য ওয়ার, you cannot just willfully or wishfully start any war. You have to maintain a code of conduct. আজকে ধর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিস, হঠাৎ করে ইচ্ছে হলো পাশের লোকটাকে তো তুই ঠেলে ফেলে দিতে পারিস না, ইচ্ছে হলো বলে, কারণ তার একটা ফান্ডামেন্টাল রাইট আছে, মৌলিক অধিকার আছে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার, তাই তো? যদি আজকে তুই এটা করিস তাহলে কি হবে? পুলিশে তোকে ধরে নিয়ে যাবে বা সে কমপ্লেন করবে, কিছু করবে। তো ঠিক তেমনি ভাবেই কিন্তু ইন্টারন্যাশনাল রিকগনিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল কোড অফ কন্ডাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই ইন্টারন্যাশনাল ওই যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটা, সবাই কোএক্সিস্টেন্স, আমরা যখন পঞ্চশীল ট্রিটি পড়ছিলাম মনে করে দেখ কি ছিল, পিসফুল কোএক্সিস্টেন্সের কথা ছিল, শান্তিপূর্ণ সহাবস্থানের কথা ছিল, যে দুজনে একসাথে এগোবো,
ইন্ডিয়া চায়নার মধ্যে যখন পঞ্চশীল ট্রিটি হয়েছিল, দ্যাট ইজ সাম সর্ট অফ কোড অফ কন্ডাক্ট যেটা এক্সিস্ট করতে শুরু করলো মডার্ন সিস্টেম, স্টেট সিস্টেমের কথা আমরা যদি বলি। এবং সেটা ফার্স্ট আমরা লেখা পেলাম হচ্ছে জেরেমি বেন্থামের বিয়েতে। আগে জেরেমি বেন্থামের ইউটিলিটেরিয়ানিজম পড়েছিলাম, মনে আছে? এখন আমরা যেটা পড়ছি দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ কোড অফ কন্ডাক্ট, যেটা জেরেমি বেন্থামের লেখার মধ্যে দিয়ে আমরা পেলাম। সো দিস ইজ জাস্ট আ স্মল রিক্যাপ of yesterday's class, and through that particularly the first chapter, if you have gone through the first chapter, সেখানে দেখবি যে কি লেখা আছে, যে how the world it is, sovereignty বলতে কি বুঝি, মডার্ন যে স্টেট সিস্টেম হলো সেটা কিভাবে আসলো, মডার্ন স্টেট সিস্টেমের সাথে সাথে সার্বভৌমত্বের কি রিলেশন আছে, এবং সার্বভৌমত্বটা আসলে কি। এই যে পার্টটা আছে পার্টিকুলারলি দ্য মডার্ন স্টেট সিস্টেম, ইফ ইউ রিমেম্বার লাস্ট ইন দ্য ভেরি ফার্স্ট ইয়ার বেসিক্যালি তোরা কিভাবে রাষ্ট্রের যে উৎপত্তি তার বিভিন্ন আমরা থিওরি পড়েছিলাম, মনে আছে? সেই থিওরির মধ্যে দিয়ে কিছু ডিভাইন থিওরি ছিল, কিছু সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি ছিল। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি কার কার ছিল? সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে কে 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 কি বলেছিল? Who are the three proponents of social contract? বল প্রেমিলি, মিউট আনমিউট। হ্যাঁ, কে কে ছিল? হ্যাঁ, সামাজিক চুক্তি কে কে বলেছিল? সামাজিক চুক্তির কথা কে কে বলেছিল? হবস বলেছে প্রেমিলি। আর আর কে ছিল? হবস আর সিমরান, কে ছিল? Hobbes, Locke, and Rousseau. Right, Hobbes, Locke, Rousseau, right. ঠিক, okay. So these three, if you remember it correctly, then these three proponents, তারা কিন্তু বিভিন্ন রকম যে রাষ্ট্র তৈরি হওয়ার আগে কি একটা সমাজ ব্যবস্থা ছিল, এবং সেখানে কিছু কারণ হলো, সেই কারণগুলো এক্সপ্লেন করে ওনারা বলেছেন যে এই এই কারণের জন্য রাষ্ট্র তৈরি হলো। ওনারা নেশন স্টেট কি কেন হলো, কেউ কেউ আলাদা পদ্ধতি দিয়েছে। হবস যেমন টোটাল মনার্কির কথা বলছে, লক তখন বলছে যে দুটো চুক্তি হবে, একটা সমাজের সাথে হবে, এবং সভারেন্টিটা ঠিক যেমনি ভাবে প্রত্যেকটা সাবজেক্ট রাজার কাছে বাধা থাকবে, সেরকম রাজাও বাধা থাকবে তাদের ভালো জিনিসপত্র দেখার জন্য। তার মানে দ্য কনসেপ্ট অফ গভর্নমেন্ট কেম ইনটু বিং ওভার হিয়ার লকের থিওরির মধ্যে দিয়ে। রুসো থিওরির মধ্যে দিয়ে আবার আমরা দেখছি যে উনি মনার্কির ধারেই যায়নি। হোয়াট হি সেড ইজ অ্যাবাউট জেনারেল উইল, উনি সবার ভালোর কথা বলতে চেয়েছেন। এবং সেইখান থেকে আমরা দেখছি যে মডার্ন ডে সোসাইটিতে ডেমোক্রেসির যে কনসেপ্টটা, সেই ডেমোক্রেসি কনসেপ্টটা প্রথম আসলো হচ্ছে রুসো থিওরির দ্য কনসেপ্ট অফ জেনারেল উইল দিয়ে, তাই তো? তো আমি সেই জায়গাগুলো আর এক্সপ্লেন করছি না, এই থিওরিজ গুলো ইউ গাইজ অলরেডি নো অ্যাবাউট ইট। সো অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য থিওরি আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে ইভলিউশনারি থিওরি অফ স্টেট, কিভাবে স্টেট আসলো, তাই তো? তো সেই এই সমস্ত থিওরির মধ্যে দিয়ে আমরা অলরেডি দেখেছি যে রাষ্ট্রের যে উৎপত্তি সেইগুলো কি কিভাবে আসছে, এবং সেটার সাথে সাথে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, এই যে চারটে এলিমেন্টের মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট এলিমেন্ট, দ্যাট ইজ সভরেন্টি, দ্যাট ইজ সার্বভৌমত্ব। এবং এই যে সার্বভৌমত্ব, ট্রিটি অফ ওয়েস্টফালিয়ার মধ্যে দিয়ে আমরা ইন্টারনাল সভরেন্টির কথা বললাম, অ্যান্ড জেরেমি বেন্থাম যেটা ইন্টারন্যাশনাল কোড অফ কন্ডাক্ট বলছে, সেটার মধ্যে দিয়ে আমরা এক্সটার্নাল সভরেন্টির কথা বললাম। মানে শুধুমাত্র ইন্টারনাল সভরেন্টি কি? ইন্টারনাল সভরেন্টি হচ্ছে প্রথমত হচ্ছে সভরেন্টি কি? সভরেন্টি ইজ দ্য হাইয়েস্ট লিগাল অথরিটি অফ ল্যান্ড। অ্যান্ড এই যে হাইয়েস্ট লিগাল অথরিটিটা হচ্ছে, এই হাইয়েস্ট লিগাল অথরিটিটা পার্টিকুলারলি দেখছে কি, যেমন ভারতবর্ষের ক্ষেত্রে হোয়াট ইজ দ্য হাইয়েস্ট লিগাল অথরিটি ওভার হিয়ার? দ্য সুপ্রিম কোর্ট, রাইট? জুডিশিয়ারি ইজ দ্য হাইয়েস্ট লিগাল অথরিটি, এবং সুপ্রিম কোর্ট অনলি কাকে ফলো করছে? দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সংবিধানকে ফলো করছে। ঠিক তেমনি ভাবে তার মানে সমস্ত যে আমরা ইন্ডিয়ান সিটিজেন্স, সেই ইন্ডিয়ান সিটিজেন্স হ্যাভ টু ফলো দ্য রুল অফ আওয়ার কনস্টিটিউশন, এবং ইফ উই ভায়োলেট দ্যাট রুল, if we violate the fundamental duties, then the Supreme Court will punish us, then the judiciary will punish us. And along with that, what is external sovereignty?
বাইরের সভরেন্টিটা কি হঠাৎ করে এসে কেউ ভারতবর্ষের মধ্যে অ্যাটাক করতে পারে না, হঠাৎ করে এসে কেউ যুদ্ধ তৈরি করতে পারে না। ঠিক তেমনি ভাবেই যেরকম ভাবে ভেতরের মানুষজন আমাদের যে সরকার এক্সিস্ট করছে তাকে যেরকম মেনে চলছে, ঠিক তেমনি ভাবেই বাইরের যে পাওয়ার্স গুলো আছে, রাষ্ট্রগুলো আছে, তারাও এসে যা খুশি করতে পারে না, সেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল সভরেন্টি। তো এই এক্সটার্নাল সভরেন্টি কনসেপ্টটা আমরা জেরেমি বেন্থামের সভরেন্টি কনসেপ্ট ইন্টারন্যাশনাল কোড অফ কন্ডাক্ট যখন বলছে সেটার মধ্যে দিয়ে পাচ্ছি। নাও উইদাউট আস sovereign power, a state cannot exist. This sovereign power from earlier ages, this was monarchy. রাজতন্ত্র ছিল, তার পরবর্তীকালে সেটা চেঞ্জ হয়ে কি আসলো, গণতন্ত্র আসলো। এই যে গণতন্ত্র, আমরা যদি প্রথম অ্যারিস্টটলের থিওরির কথা মনে করে দেখ, উনি 6টা ভাগ করেছিল গভর্নমেন্টকে, কি কি আলাদা ভাবে হতে পারে, সেটার ভালো দিক আছে, সেটার খারাপ দিক আছে, তাই তো? ঠিক তেমনি ভাবেই আমরা দেখছি যে সভারেন্টি ছাড়া একটা স্টেট বা একটা রাষ্ট্র বা একটা নেশন, they cannot exist. Now there are certain classifications called as they have classified various types of states. বিভিন্ন ধরনের রাষ্ট্রের কথা বলেছে। কি কি রাষ্ট্রের কথা বলেছে? Number 1 is the concept of realist state. What is realist state? Realist state is coming যেখানে আমরা রিয়েলিজমের কথা পড়ছি। First of all, you have to understand what is realism. Realism is something which what it is, মানে rather than idealism. আইডিয়ালিজম কি? আইডিয়ালিজম হচ্ছে হোয়াট ইট শুড বি, মানে কি করা উচিত, কি করা উচিত নয়, কোনটা ঠিক করা উচিত, মানে যখনই নৈতিকতা আসছে, নীতির কথা আসছে, দ্যাট ইজ আইডিয়ালিজম। যখন সেটা নেই, সেটার বাইরে গিয়ে আমরা সেই ভ্যালু সিস্টেমটার বাইরে গিয়ে যদি কোনো ডিসিশন নিই, দ্যাট ইজ রিয়েলিজম। বাস্তববাদী তত্ত্ব আমরা আগেও পড়েছি, রাইট? সেই বাস্তববাদী তত্ত্বতে যখন বলা হচ্ছে যে স্টেট শুড বি আ রিয়েলিস্ট স্টেট, মানে আজকে শুধু হ্যাঁ এ আমার বন্ধু বলে একে এটা করা উচিত না, যদি সেই স্টেট কোনো ভুল কোনো কাজ করে তাহলে সেটার সেই রকমই অ্যান্সার দেওয়া উচিত। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ রিয়েলিস্ট স্টেট। আর রিয়েলিস্ট স্টেট শুড বিহেভ, অলওয়েজ বিহেভ ফর দেয়ার ওন ইন্টারেস্ট, যেটাকে স্যাটিসফাই করছে এবং যেটা ঠিক সেই জায়গাটা, বা কোনটা বেঠিক সেই জায়গাটাতে আসছি না। আমরা যখন কৌটিল্য থিওরি পড়েছিলাম, আমরা যখন মেকিয়াভেলির থিওরি পড়েছিলাম, তখন তারা কিভাবে স্টেটকে এক্সপ্লেন করেছিল, যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে those were the concept of realist state, those were the concepts of how a state should behave, and this is according to the realist, মানে যেই রিয়েলিস্ট থিওরিরা স্টেটের কার্যাবলী যেভাবে এক্সপ্লেন করেছেন, যদি সেটাকে আমরা মাথায় রাখি, that is a realist state. This is the first. Second type is the nationalist state. What is a nationalist state? Nationalist state is coming from the word nationalism, of course, যেখানে ন্যাশনালিজমের কথা হচ্ছে। আমরা আগের বিভিন্ন পেপার্স এর জন্য আমরা ন্যাশনাল ইন্টারেস্টের কথা পড়েছি, আমরা ন্যাশনাল পাওয়ারের কথা পড়েছি। তো যেই মুহূর্তে যে কোনো কিছু একটা দেশের কার্যাবলী ঠিক করার জন্য রাষ্ট্র কি করছে কি করছে না, সেটা কিসের ওপর ডিপেন্ড করছে? ন্যাশনাল ইন্টারেস্টের ওপর। ন্যাশনাল ইন্টারেস্ট যখন স্যাটিসফাই হচ্ছে না, যেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখছি যে জাতীয় কোনো রকম ভাবে কোনো ইন্টারেস্ট যদি সেই জায়গাটাতে স্যাটিসফাই না করে, আমরা এমন কখনো কোনো কিছু করব না যেখানে কিনা দেশের স্বার্থকে মেনটেন করা হচ্ছে না, এমন কোনো কিছু কখনো করব না। আমরা মানে কি, সরকারের কথা বলছি, দোজ ইন্ডিভিজুয়ালস হু আর ইন পাওয়ার, আমার প্রেসিডেন্টের কথা বলছি, অথবা আমার প্রাইম মিনিস্টারের কথা বলছি, আমার কাউন্সিল অফ মিনিস্টারের কথা বলছি, ইন্ডিয়ার কথা বলতে গেলে লোকসভা বা রাজ্যসভার কথা বলছি। সো all the time a nation should behave in a way which should satisfy their national interest. প্রত্যেকটা ক্ষেত্রে the nationalism concept যদি আমরা heightened up করি rather than international brotherhood, তো সেই ক্ষেত্রে আমরা দাঁড়িয়ে দেখছি যে যে স্টেটকে আমরা এস্টাবলিশ করছি, that is nationalist state. The third type is particularly the democratic state. What is a democratic state? Democratic state কাকে বলছি? গণতান্ত্রিক রাষ্ট্র কাকে বলছি আমরা? গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে এমন একটা রাষ্ট্র যেখানে পার্টিকুলারলি জনগণ কি চাইছে, ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল যেখানে স্যাটিসফাই হচ্ছে, যেখানে ইন্টারেস্ট স্যাটিসফ্যাকশন হচ্ছে, যেখানে হিস্ট্রিতে আমরা দেখেছি যে
বেশিরভাগ ক্ষেত্রেই রাজা যেটা বলছে বা রাজার ভালো যেখানে হচ্ছে বা এলিট যেটা বলছে এলিটের ভালো যেখানে হচ্ছে, বা ইভেন যখন মার্কসের থিওরি পড়ছি তখন বলছে যে ক্যাপিটালিস্ট সোসাইটিতে ধনীদের যেখানে বুর্জুয়াসির যেখানে লাভ হচ্ছে সেটার কথা ভাবছে। ইন আ ডেমোক্রেটিক, দ্যাট ইজ নট আ ডেমোক্রেটিক স্টেট, দ্যাট ইজ জাস্ট দ্য অপোজিট অফ ডেমোক্রেটিক স্টেট। ডেমোক্রেটিক স্টেট হচ্ছে যখন একটা সমাজ ব্যবস্থা হবে এবং সেখানে যে নিচু স্তরের মানুষ যেটা আছে, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল। এই ম্যাক্সিমাম নাম্বার অফ পিপলের যদি আমরা ভালো করার কথা চিন্তা করি, যদি বেনথামের আমরা কথা ভাবি, দ্যাট ম্যাক্সিমাম হ্যাপিনেস অফ দি মোস্ট নাম্বারস, আমরা সেই জায়গাটা যদি আসি, তো সেইখান থেকেই কিন্তু আমাদের কনসেপ্ট আসছে। এবং ফুকুয়ামা স্টেটমেন্টে হিস্ট্রি অফ এন্ড অফ হিস্ট্রিতে আমরা দেখছি যে ডেমোক্রেটিক মডেলটা বিকেম দ্য মোস্ট পপুলার মডেল। এখনকার যে কোনো স্টেটের ক্ষেত্রে আমরা দেখছি যে গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা সেটাই কিন্তু এক্সিস্ট করছে। গণতন্ত্র ছাড়া কিন্তু অন্য কোনো রকম সরকার সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে the democratic state is the most relevant state the of the current time actually. And last but not the least, the concept of progressive state. What is a progressive state? A progressive state is something which has very strong civil, political and social rights. একটা মেয়েকে আমরা প্রোগ্রেসিভ বলবো বা একটা ছেলেকে আমরা প্রোগ্রেসিভ বলবো যদি সে তার নিজস্ব যে রাইটস গুলো আছে, যে লিবার্টিস গুলো আছে, সেই জিনিসটাকে সে জানে এবং সে সেটাকে মেনটেন করে, দেন অনলি an individual can be progressive. If they know about their own rights, civil rights, what are the political rights, and they were aware, not only aware, they keep others aware about it. The society, যদি সোসাইটিতে কোনো ভুল হয় এবং সেটার যদি কোনো রকম কোনো রাইটকে হ্যাম্পার করে, কেন হ্যাম্পার করছে, কিসের জন্য হ্যাম্পার করছে, সেই জায়গাটার থেকে যে মুহূর্তে আসছে তখন সেটাকে প্রোগ্রেসিভ স্টেট বলছি। এবার একটা জিনিস, এই যে চারটে আলাদা আলাদা স্টেট বললাম, নট নেসেসারিলি এটা জাস্ট ইন্ডিভিজুয়াল হবে। একটা ডেমোক্রেটিক স্টেট ক্যান বি আ প্রোগ্রেসিভ স্টেট, a democratic state can be a nationalist state, it can be an amalgamation of various procedures, but at the same time যে যে অ্যাট্রিবিউটটা সবচেয়ে স্ট্রং হবে সেই স্টেটের, এই যে চারটে আলাদা আলাদা অ্যাট্রিবিউটস, কোয়ালিটির কথা বললাম, সেই কোয়ালিটি গুলো যেটা সবচেয়ে স্ট্রংলি আমরা আমাদের চোখের সামনে আসবে, সেটাকেই আমরা বলবো যে এই ধরনের স্টেট। বোঝা গেল কি বললাম? যে চারটে আলাদা আলাদা কনসেপ্ট বললাম, কিন্তু এই চারটে আলাদা আলাদা কনসেপ্ট নট নেসেসারিলি যে সেই স্টেট গুলোতে এটা থাকবে না, এটা থাকতেই পারে এই স্টেট গুলোতে, কিন্তু তার সাথে সাথে অন্য জিনিসগুলোর মধ্যে দিয়ে যেই অ্যাট্রিবিউটটা সবচেয়ে স্ট্রং হবে, দ্যাট উইল বি দ্য দ্যাটস হাউ উই উইল নেম দ্যাট স্টেট, তাকে আমরা সেরম ভাবে বলবো। ঠিক আছে, যেমন ধর একটা মেয়ে, সে গানও করতে পারে, সে নাচও করতে পারে, কিন্তু সে যদি গানটা বেশি ভালো করে নাচের থেকে, তাহলে আমরা কিন্তু সেটাই বলবো যে ও গানটা ভালো করে। ঠিক আছে, গান ভালো করাও একটা অ্যাট্রিবিউট, নাচ ভালো করাও একটা অ্যাট্রিবিউট, ছবি আঁকা একটা অ্যাট্রিবিউট। তো এমন নয় যে যে গান গাইতে পারে সে নাচতে পারে না, বা যে নাচতে পারে সে ছবি আঁকতে পারে না। সবই হয়তো পারে, কিন্তু যে জিনিসটা সে সবচেয়ে ভালো করছে আমরা কিন্তু সেটা দিয়ে তাকে আইডেন্টিফাই করবো, আমরা কিন্তু সেটা দিয়ে তাকে চিনবো। ঠিক তেমনি ভাবে ডেমোক্রেটিক স্টেটের মধ্যেও প্রোগ্রেসিভনেস থাকতে পারে। A progressive state can be a democratic state. A progressive state can be a realist state. So anything can be there, but যে attribute টা সবচেয়ে strong, we will identify the state through that particular attribute. Clear? বোঝা গেছে এখানটা? Okay. The next part which we will be coming forward, যেটা sovereignty পার্টটা পড়তে গিয়ে ভীষণ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন যেটাকে বলছি আমরা, সেই বিশ্বায়ন কনসেপ্টটা কি। ভারতবর্ষের ক্ষেত্রে বিশ্বায়ন কনসেপ্টটা 1990 পরবর্তীকাল থেকে এসছে, এবং 1980 অনওয়ার্ডস পার্টিকুলারলি আমরা দেখছি 1960s এর সময় থেকে এটার উৎপত্তি, এবং 1980s অনওয়ার্ডস দ্য কনসেপ্ট অফ গ্লোবালাইজেশন, বিশ্বায়ন যেটাকে বলছি, সেটা আসলো। বিশ্বায়ন জিনিসটা কি সেটা বোঝার জন্য সবচেয়ে আগে আমরা যে আগের বছর আমরা ঠান্ডা লড়াই পড়েছিলাম, মনে আছে? কাদের মধ্যে হয়েছিল বলবো? কে কে ছিল কোল্ড ওয়ারের মধ্যে? ফার্স্ট বিশ্বযুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, অ্যান্ড
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো 1945-এ। তারপর 1945 onwards 1990 অব্দি কোল্ড ওয়ার হ্যাপেন্ড। কোল্ড ওয়ার হ্যাপেন্ড বিটুইন which country? Two countries. কাদের মধ্যে হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র মানে হুম। পশ্চিমী আর আর ম্যাম সোভিয়েত রাশিয়া। হ্যাঁ রাইট। সো দিস ওয়ার দ্য টু নেশনস, আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে কোল্ড ওয়ার হয়েছিল। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখছি যে, আমি সেই ডিটেলসে যাচ্ছি না কেন হয়েছিল, কিসের জন্য হয়েছিল, কিন্তু বেসিক যেটা তাদের মধ্যে যে প্রবলেম এরিয়াটা ছিল, দ্যাট ওয়াজ দি আইডিওলজি। আমেরিকা অ্যাকচুয়ালি ইউজ টু ফলো দ্য লিবারাল স্ট্রাকচার, এবং সোভিয়েত রাশিয়া ইউজ টু ফলো দি কমিউনিস্ট স্টেট স্ট্রাকচার। তো সেই কমিউনিজম বা মার্কসিজমকে ফলো করতো, এবং সেখানে উল্টো দিক থেকে আমরা দেখছি লিবারালিজমকে ফলো করতো আমেরিকা। কোল্ড ওয়ারে হু বিকেম ভিক্টোরিয়াস? আমেরিকান কনসেপ্ট বিকেম ভিক্টোরিয়াস। সো ওয়েন আমেরিকান কনসেপ্ট বিকেম ভিক্টোরিয়াস, সেইখান থেকে আমরা দেখছি যে লিবারালাইজেশন বা লিবারালিজম যেহেতু জিতে গেল আইডিওলজিক্যালি, তো সেইখানে সেই ঠান্ডা লড়াই বা যুদ্ধের পরবর্তীকাল থেকে তারা যে জিনিসটা প্রণয়ন করলো সমস্ত রাষ্ট্রের জন্য, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ গ্লোবালাইজেশন। নাও হোয়াট ইজ গ্লোবালাইজেশন? গ্লোবালাইজেশন ইজ সামথিং, ইট ইজ আ কনসেপ্ট, ইট ইজ যখন যেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ইন্টারন্যাশনালাইজেশনটাকে ম্যাক্সিমাইজ করছি, দ্যাট ইজ গ্লোবালাইজেশন। মানে যখনই একটা দেশের সাথে আর একটা দেশের, যখন আমরা ভারতবর্ষের কথা বলছি, তখন কি আসছে? ভারতবর্ষের ম্যাপটা আমাদের মাথায় আসছে, এবং সেই ভারতবর্ষের যে ম্যাপ আমাদের মাথায় আসছে, সেই ম্যাপের মধ্যে আমরা দেখছি যে তারপর এটার পাশে এদিকে হচ্ছে পাকিস্তান, এদিকে হচ্ছে বাংলাদেশ, নিচে হচ্ছে শ্রীলঙ্কা, উপরে হচ্ছে চায়না, হিমালয় পর্বত আছে, নিচে বে অফ বেঙ্গল আছে। এই যে আসছে, এগুলো কি? দিজ আর দ্য কন্টুরস। আমরা জিওগ্রাফিতে পড়তাম, মনে আছে? কন্টুরস, দিজ আর দ্য কন্টুরস। লঙ্গিটিউডস আছে, লাইনস অ্যান্ড ল্যাটিটিউড লাইনস এর মধ্যে দিয়ে। এবং এই যে বিভাজন করা, এই যে পুরো বিশ্বটাকে আমরা ভাগ করে দিচ্ছি, বেসিক্যালি বিভাজন করে দিচ্ছি বিভিন্ন লাইন এঁকে, ইমাজিনারি লাইনস এঁকে। ম্যাপটা কি হচ্ছে? ইমাজিনারি লাইনস, লাইন এঁকে যে আমরা ভাগ করে দিচ্ছি, এই যে বিভাজন করে দিচ্ছে, এটা বলছে একে অপরের থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এই বিভাজিত জায়গাটাকে আমরা চেঞ্জ করে ওয়ার্ল্ড সিস্টেম এমন একটা হবে যে ইটস লাইক আ বিগ ভিলেজ, দিস ইজ লাইক আ বিগ গ্লোবাল ভিলেজ বলা হতে শুরু করলো। এই গ্লোবাল ভিলেজ কনসেপ্টটা কেন? কারণ অ্যারিস্টটলের যখন আমরা থিওরি পড়ি, যখন রাষ্ট্রের তৈরি করার কথা বলি, মনে করে দেখ, একটা বলেছিলেন যে বিভিন্ন ছোট ছোট গ্রাম নিয়ে একসাথে এসে একটা জায়গা তৈরি হবে, এবং সেখান থেকে একটা রাষ্ট্র তৈরি হবে। মানে ফ্যামিলি থাকবে, কিছু ফ্যামিলি নিয়ে একটা গ্রাম হবে, এবং কিছু গ্রাম একসাথে এসে একটা রাষ্ট্র তৈরি করবে। এইভাবে অ্যারিস্টটল এক্সপ্লেন করেছিল। এবং সেই জন্য কি হচ্ছে, একটা জায়গা তৈরি করার জন্য গ্রামটাকে বেসিক ইউনিট ধরা হচ্ছে। ইভেন আমরা যখন ডিসেন্ট্রালাইজেশন অফ ইন্ডিয়ান স্ট্রাকচার পড়ি, তখন আমরা তো দেখছি যে গ্রাম পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, জেলা ব্যবস্থা আছে, জেলা পরিষদ, তার পরবর্তীকালে গিয়ে আমরা দেখছি যে অ্যাজ আ হোল স্টেট হিসেবে আছে, রাইট? তো এই যে ডিসেন্ট্রালাইজেশনের বেসিক ইউনিট ইজ আ ভিলেজ। সো অ্যাজ ইফ ইউ হ্যাভ টু থিঙ্ক দ্য এন্টায়ার ওয়ার্ল্ড অ্যাজ আ ভিলেজ, এভরিবডি ইজ আ গ্লোবাল সিটিজেন। প্রত্যেকে এই ভিলেজের একটা পার্ট হিসেবে থাকলো। এবং সেটার জন্য কি হলো? সেটার জন্য একে অপরের সাথে যে দূরত্ব, সেটা কমে গেল। মানে ধর, আজকে এই যে ফেসবুক আমরা অ্যাক্সেস করছি, আগে আগে আমাদের জন্য ইট ওয়াজ ইম্পসিবল। মানে একজন আমেরিকাতে কেউ থাকলো, ভারতবর্ষে কেউ থাকলো, কমিউনিকেশন ওয়াজ ভেরি ডিফিকাল্ট। এই কমিউনিকেশনটা খুব ভালো হয়ে গেল। তাছাড়াও হচ্ছে বাণিজ্য, যে ট্রেডের ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, আমদানি আর রপ্তানি করতে আগে প্রচুর টাকা লাগতো। আগে প্লেনের যে ফ্লাইটের যে টাকা ছিল, সেটা অনেক বেশি ছিল। এখন কিন্তু আর সেটা না, এখন সেটা অনেক কমে গেছে। একের সাথে অন্যজনের যে ডিস্টেন্সটা, সেটা কমিয়ে দিয়েছে। দ্যাট ইজ গ্লোবালাইজেশন। এবং তার সাথে সাথে যেটা আসলো, দ্যাট ইজ প্রাইভেটাইজেশন অ্যান্ড লিবারালাইজেশন। লিবারালাইজেশন অ্যান্ড প্রাইভেটাইজেশন, এটাকে একসাথে আমাদের ভারতবর্ষ এটা শুরু হলো হচ্ছে 1990 সময় থেকে। তখন বেসিক্যালি আমাদের নরসিমহা রাও আমাদের পাওয়ারে ছিলেন রুলার হিসেবে, মনমোহন সিং আমাদের ফিনান্স মিনিস্টার ছিলেন, এবং উই স্টার্টেড ডুইং দিস এলপিজি কনসেপ্ট। হোয়াট ইজ এলপিজি? এলপিজি গ্যাস নয়, যেটা ইয়েতে ভরানো হয় টোটোতে। এলপিজি ইজ এল ফর লিবারালাইজেশন, পি ইজ ফর প্রাইভেটাইজেশন, এন্ড জি ইজ ফর গ্লোবালাইজেশন। এই প্রসেসটা স্টার্ট হলো।
এবং যেই মুহূর্তে গ্লোবালাইজেশন প্রসেস স্টার্ট হলো, সেই মুহূর্তে বলছে, যেই মুহূর্তে তুমি নিজেকে একটা বিশ্বের পার্ট হিসেবে বলছো, তখন তুমি নিজের নেশনের পার্ট হিসেবে তো একটা ক্ল্যাশ আসলো, মানে সার্বভৌমত্বটাকে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। যদি ধর আমরা আজকে এত বাইরের ইন্টারন্যাশনাল জামা কাপড়ের কথা যদি তোরা কিনিস বা পড়িস, সেই ব্র্যান্ড গুলো এত বেশি হয়ে গেল যে হয়তো আমাদের দেশের ভেতরে যে মানুষরা লোকালাইজড ভাবে যে খাদি বা কেন হঠাৎ করে এতখানি তাদের ফল হলো, বা আমরা লোকাল মার্কেটে না গিয়ে হয়তো অনলাইনে শপিং করছি, আমরা মিন্ত্রাতে শপিং করছি, আমরা পাশের দোকানে না গিয়ে অ্যামাজনে শপিং করছি, আমরা ফ্লিপকার্টে শপিং করছি, রাইট? তো এই যে জায়গাটা আসলো, সেখানে কি হচ্ছে, এট দ্য এন্ড অফ দ্য ডে ন্যাশনাল ইন্টারেস্টটা হ্যাম্পার হচ্ছে, অ্যান্ড ন্যাশনাল ইন্টারেস্ট ইজ দ্য ড্রাইভিং ফোর্স, যেটার জন্য কিন্তু আমরা যে জায়গাটা লিগাল এন্টিটিটা, ন্যাশনাল এন্টিটিকে তুলে নিয়ে যাওয়া, যে সভরেন্টি কনসেপ্টটা, সেই সার্বভৌমত্ব কনসেপ্টটাতে কিছু না কিছু হলেও খামতি আসলো। দ্যাট ইজ দ্য ক্ল্যাশ বিটুইন সভরেন্টি অ্যান্ড গ্লোবালাইজেশন, which we will discuss again later. So this was basically the first chapter, and if there are any doubts, which we will be dealing with other chapters as well. মোটামুটি বোঝা গেছে? Is there any query? আজকে আর কালকে ক্লাস মিলিয়ে ক্লিয়ার? ম্যাম বাট এটার মূল বিষয়টা কি? Who is asking the question? কি জিজ্ঞেস করছিস বলতো? এটা মানে ক্লিয়ারলি আসছে না ভয়েসটা। ম্যাম আমি বললাম যে এটা পুরোটা বুঝলাম, কিন্তু এটার মূল বিষয়বস্তুটা। হ্যাঁ, মূল বিষয়টা ওই যে আমি প্রথমেই বললাম, মূল বিষয়টা হচ্ছে কালকে আমরা কি আলোচনা করলাম এবং আজকে যে জিনিসগুলো আলোচনা করলাম, এখানে যদি সিলেবাসটা দেখিস, সেটা হচ্ছে যে একটা রাষ্ট্রের কিভাবে তৈরি করা হচ্ছে এবং একটা রাষ্ট্রকে সেটা শুরুর সময় থেকে কিভাবে আসছে, এখনকার যে আধুনিক যে রাষ্ট্র, সেই আধুনিক রাষ্ট্রটা কিভাবে তৈরি হচ্ছে, এবং এই আধুনিক রাষ্ট্রের যারা যারা প্রবক্তা, যেগুলো ফিচার্স গুলো আমরা যে জিনিসগুলো পড়লাম আলাদা আলাদা ভাবে, সেটা কিভাবে আসলো, এবং তার সাথে যে সার্বভৌমত্বর যে কনসেপ্টটা, সভরেন্টির যে কনসেপ্টটা, সেটা কিভাবে রিলেটেড। সভরেন্টি বলতে আমরা ইন্টারনাল সভরেন্টি কি, এক্সটার্নাল সভরেন্টি কি, এবং তার সাথে সাথে লাস্ট পার্টে আমরা যে জায়গাটা পড়লাম, দ্যাট ইজ গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের ক্ষেত্রে সেটা কিভাবে সভরেন্টিকে ইনফ্লুয়েন্স করছে, বা সেটা কিভাবে সভরেন্টির সাথে রিলেটেড, সেটা তার মানে বিশ্বায়ন আসার সাথে সাথে সভরেন্টির কি হলো, বেটারমেন্ট হলো অথবা হ্যাম্পারমেন্ট হলো। আমরা দেখলাম সেখানে বেটারমেন্ট হলো না, পার্টিকুলারলি সেখানে সেটা হ্যাম্পার করছে সভরেন্টিটাকে, সার্বভৌমত্বটাকে কিছুটা হলেও হ্রাস পাচ্ছে, তার যে মূল্যটা সেটা হ্রাস পাচ্ছে বিশ্বায়নটা আসার জন্য। সো দিস ইজ দ্য এন্টায়ার ফার্স্ট টপিক. If there is any other queries, I'll be discussing the questions as well, but since I'm running out of time today, so it will be all for today, and tomorrow there will be another class follow up. Go through the chapter, দেখো কি কি query আছে না আছে, we can discuss it tomorrow. Okay.